স্বাগতম আমার আরেকটি নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমি বিসিএস ভাইভা সম্পর্কে কথা বলবো। আমি 40তম বিসিএস, 41তম বিসিএস, 44তম বিসিএস এবং 43তম বিসিএসে ভাইভা দিয়েছি। 41 এবং 43তম বিসিএসে ক্যাডার পেয়েছি, 40-এ নন ক্যাডার, 44তম বিসিএস ভাইভা দিয়ে এসেছি। সেই সুবাদে আমি বিসিএস ভাইভা নিয়ে কিছু কথা বলবো। আপনারা যাদের ভালো লাগবে তারা শুনবেন, আর যাদের ভালো লাগবে না দয়া করে স্কিপ করতে পারেন। আচ্ছা, ভাইবার জন্য আপনি সর্বোচ্চ ভাইবা বোর্ডে 10 থেকে 15 মিনিট বা 15 থেকে 20 মিনিট সময় পারবেন। সর্বোচ্চ 20 মিনিট আপনি ধরে রাখতে পারেন, এর বেশি ধরাটা আপনার শোভন হবে না। ভাইবারে 3 জন ব্যক্তি থাকে, একজন চেয়ারম্যান, আপনার একজন সোজাসুজি আপনার সামনে বসবে, একজন এক্সটার্নাল থাকবে, এক্সটার্নাল 1, একজন এক্সটার্নাল 2, আপনার বামে এবং ডানে বসবে, এবং আপনি বসবেন একদম চেয়ারম্যানের সামনে। আপনার থেকে চেয়ারম্যান প্রায় 15 ফিট দূরত্বে থাকবে, রুম এসি করা থাকবে, সুতরাং আপনার গরম নিয়ে নার্ভাস হলেও কোনো টেনশন নেই। যদিও এসি তখন ভালো কাজ করে না, কারণ আমাদের টেনশনটা যখন বেশি কাজ করে, তখন এসি তখন মনে হয় যেন ফ্যানের মতো কাজ করতেছে, এরকম। এমন চেয়ারম্যানে কিছু কমন প্রশ্ন থাকে, সেগুলো আপনার জন্য প্রস্তুত নিয়ে যেতে হবে। যেমন আপনার নাম কি, ঠিকানা কি, আপনি কোথায় থাকেন, আপনার চয়েস কি, আপনার চয়েস কেন এরকম হলো, আপনার চয়েসের সাথে আপনার সাবজেক্টগুলো রিলেট করেন, আপনাকে আমরা কেন নেব, আপনার কি দুর্বলতা আছে, আপনার কি সফল দিকগুলো আছে, আপনি কেন সিভিল সার্ভিসে আসতে চান, এটা কেন আপনার প্রথম চয়েস, ওইটা কেন আপনার প্রথম চয়েস হলো না, এটা এইসব নিয়ে অনেক কোশ্চেন করবে। এগুলো আপনি নিজে থেকে রেডি করে যাবেন। এখন আসি এক্সটার্নাল কী ধরনের প্রশ্ন করবে সে সম্বন্ধে আমরা একটু জানি। এক্সটার্নাল আসলে টেকনিক্যাল কোশ্চেন করবে, জিডিপি নিয়ে কোশ্চেন করতে পারে, সাম্প্রতিক বিষয় নিয়ে কোশ্চেন করতে পারে, আপনার সাবজেক্ট নিয়ে কোশ্চেন করতে পারে, সাহিত্য, ওনার যা ইচ্ছা তা প্রশ্ন করতে পারবে। উনি কখনো কোনো প্রশ্ন লিখে নিয়ে যান না যে আমি 1 নম্বর পার্ট থেকে এই কোশ্চেন করব, আর 3 নম্বর পার্ট থেকে এই কোশ্চেন করব, বা 4 নম্বর পার্ট থেকে এই কোশ্চেন করব। ওনার ফ্রিকোয়েন্টলি ওনার মনে যেটা ইনস্ট্যান্টলি আসবে সেই কোশ্চেনই উনি করবেন। এখন হলো আমার করণীয় কী, আমি কীভাবে ভাইবা দেবো। আমার প্রথম কাজ হলো আমাকে পজিটিভ থাকতে হবে, অবশ্যই ভালো চিন্তা করতে হবে, কোনো ধরনের কোনো খারাপ চিন্তা করা যাবে না। নেতিবাচক কোনো কিছুই যেন আমার মনে না আসে। নেতিবাচক কিছু চলে আসলে কিন্তু মন খারাপ হয়ে যাবে, আপনার মনে হবে যে ভাইবাটা মনে ভালো হচ্ছে না, আমি মনে হয় চাকরিটা পাবো না। চাকরি পাওয়া এক কথা, আর ভাইবা ভালো দেওয়া বা খারাপ দেওয়া অন্য কথা। আচ্ছা, কথা বলার অভ্যাস করা। আপনার আশেপাশে যারা আছে, আপনার বাবা মা, ভাই বোন যা আছে, বন্ধু বান্ধবদের সাথে প্রচুর কথা বলবেন। তবে অবশ্যই এটা জিনিস মাথায় রাখবেন, প্রচুর কথা যেন ভাইবা বোর্ডে বলবেন না। ভাইবা বোর্ডে কখনোই অতিরিক্ত কথা বলবেন না, কারণ কথা বললেই ভুল হয়, তো তাই ভাইবা বোর্ডে অতিরিক্ত কথা বলা যাবে না। মেপে কথা বলতে হবে, কিন্তু সঠিক শব্দ চয়ন খুবই জরুরি। এই সঠিক শব্দ চয়নের জন্যই আপনাকে সবার সাথে ভালোভাবে কথা বলতে হবে, মিশতে হবে, হ্যাঁ, সবার কথা শুনতে হবে। এখন হলো কথা শোনার ধৈর্য থাকতে হবে। 3 নাম্বার হলো কথা শোনার ধৈর্য থাকতে হবে। মনে করেন চেয়ারম্যান বা এক্সটার্নাল প্রশ্ন করলো, আপনি অর্ধেক কথা না শুনেই উত্তর দেওয়া শুরু করলেন, সেটা অশোভন এবং অভদ্রতা। এই অভদ্রতা দেখা যাবে না, দেখানো যাবে না, করাও যাবে না। আপনি তাদের কথা শুনলেন, 1-2 সেকেন্ড সময় নেন, চিন্তা করেন তারা কী বলেছে, ইনস্ট্যান্টলি রিয়্যাক্ট না করলাম, পরেও বললাম, কোনো সমস্যা নেই, তারা আপনাকে সময় দেবে। তারপরে ভাইবোর্ডে সবসময় হাসি মুখে থাকা, এটা সবচেয়ে বেশি আপনার লক্ষণীয় বিষয়। ভাইবোর্ডে সবসময় হাসি মুখে থাকা, কারণ আপনি একজন প্রজাতন্ত্রের কর্মচারী বা কর্মকর্তা হবেন। যদিও সংবিধানে সবাইকে কর্মচারী বলা, কিন্তু আবার সার্ভিস রুলে বলা সবাই আমরা কর্মকর্তা। আমরা নবম গ্রেড হলে আমরা কর্মকর্তা, 10ম গ্রেড, 9ম গ্রেড উপরে হলো আমরা কর্মকর্তা। আচ্ছা, আর যদিও আপনি প্রজাতন্ত্রের একজন কর্মকর্তা হবেন, আপনার দপ্তরে অনেক মানুষ আসবে, অনেক মানুষ আসার জন্য আপনি সেবা দিবেন, তাদের আপ্যায়ন করবেন, তাদের সেবার মধ্যে ভালো ব্যবহার করেন, কিন্তু আপনার মুখ যদি হাসি না থাকে, আপনার মুখে যদি দরদ না থাকে, আপনার মুখে যদি সবসময় রাগি ভাব, মানে কঠিন রাগ, আপনি মনে খেয়ে ফেলতেছেন, এরকম কথার মাধ্যমে তাকে বিপর্যস্ত করে ফেলতেছেন, তা অপমান করতেছেন, তাহলে কিন্তু হবে না। এটা তারা আগে দেখে নেয়, কারণ আপনাকে 9টা 5টা ডিউটি করতে হবে, এমন হতে পারে আরও বেশি দিন ডিউটি করতে হবে, কিন্তু সবসময় আপনাকে
সুন্দর মুখ এবং সুন্দর মুখমণ্ডল বজায় রাখতে হবে। সুন্দর ব্যবহার আমি বোঝাচ্ছি এখানে, সুন্দর ব্যবহার এবং সুন্দর হাসিটা বজায় রাখতে হবে। তো অবশ্যই দাঁত বের করে হাসা নয়, মুচকি হাসি। আচ্ছা, আপনি যদি আরেকটা কথা 5 নাম্বার, যদি ঠিকভাবে বোর্ডে ঢুকতে পারেন, ভাইভা বোর্ডে, এবং ঠিকভাবে বেরো আসতে পারেন, তাহলে আপনি পাস। যদি কোনো প্রকার কোনো ধরনের আপনি অপমানজনক কথা, বাজে ভাষা ব্যবহার না করেন, তাহলে আপনি অবশ্যই পাস ধরতে পারেন। আপনি এমনভাবে ঢুকবেন যেন দরজায় কোনো শব্দ না হয়। আপনি দরজার স্প্রিং দেওয়া আছে, আপনি হঠাৎ দরজাটা ছেড়ে দিলেন, ঠাস করে লাগলো, এটা দেখতে খারাপ শোনা যায়। এটা আপনি থাকলে, আমি যদি ভাইভা বোর্ডে বসে থাকতাম আমিও মনে করতাম তাই, আপনি যদি ভাইভা বোর্ডে থাকতেন আপনিও তাই মনে করতেন। সুতরাং এটা করা যাবে না। আপনি আস্তে আস্তে যাবেন, যাতে শব্দ না হয়, জুতার শব্দ না হয়। অনেকেই পা ঘেঁষে ঘেঁষে যায়, এটা খুবই খারাপ শোনা যায়, খারাপ দেখা যায়। এবং কর্মকর্তা কখনো এভাবে হাঁটতে পারবে না। কর্মকর্তা সব দিক দিয়ে বিচার বিবেচনা করে তাকে বসতে হবে, এটা। আর শব্দ না করে বসা, অনেক এমনকি চেয়ারে বসলেও ঠাস করে বসে পড়লো, এরকম বসা যাবে না। ভালোভাবে বসতে হবে। হাত তুলে উত্তর দেওয়া যাবে না, এটা বদ অভ্যাস, এটাতে পরিত্যাগ করতে হবে। তারপর অমায়িক ব্যবহার করতে হবে। অমায়িক, অবশ্যই আপনার কথাবার্তার মধ্যে অমায়িকতার ছোঁয়া থাকতে হবে। তো এইটা হলো আপনার একদম ক্যাডার অফিসারের সর্বপ্রধান গুণ। আপনার অমায়িক হতে হবে, সবার কথা শুনতে হবে, তারপরে বিচার বিশ্লেষণ করে আপনার কাজ করতে হবে। তারপরে আর কিছু বদ অভ্যাস আছে, যেমন পা নাড়ানো। এটা খুবই একটা বাজে জিনিস। এটা কিন্তু আপনি এমন টেবিল দেবে যে আপনার পা দেখা যাবে, আপনি পাটা কীভাবে রেখেছেন, পাটার পজিশন কী, সেটা সব দেখা যাবে। আপনার 15 মিনিটে পুরো আপনার সারা জীবন ওরা দেখে ফেলবে। আপনার ব্যবহার কিরকম, আপনি মানুষের সাথে ভালো ব্যবহার করেন কি না, মানুষের সাথে হেসে হেসে কথা বলেন কি না, মানুষকে প্রাধান্য দেন কি না, সব কিন্তু আপনার কথাবার্তায় তারা বুঝে ফেলবে। সুতরাং এইসব মানে ঠোঁট কাটা, তারপরে হাত কাঁপা, বারবার নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছে কিনা, এগুলো বদ অভ্যাস, এগুলো বর্জন করতে হবে। তারপর আর আপনি কীভাবে প্রস্তুতি নেবেন, নিজে আয়নার সামনে প্রস্তুতি নিতে পারেন, বা নিজে উত্তর করবেন, নিজে প্রশ্ন করবেন, নিজেই উত্তর দেবেন। আপনি নিজেই বুঝতে পারেন আমার প্রশ্নটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। সবসময় নিজের সাথে কথা বলবেন, তাহলে কথা বলার আপনি সঠিক শব্দ চয়নটা বুঝতে পারবেন। বা আপনি অন্যের সাথে কথা বলতে পারেন, সে আপনাকে বললেন মা বা বাবা আমাকে একটা জিনিসটা ধরে দাও, আপনি বললেন, তাহলে এটা শিখা হয়ে গেল। প্লাস তারা আপনাকে মার্কস দিতে পারবে, আপনি কত পেলেন, কোন জায়গায় ঠিক হয়েছে, কোনটায় বেঠিক হয়েছে, এটা আপনি জানতে পারবেন। তারপরে যদি কোনো জিনিস আপনি না জানেন, তাহলে আপনি সরাসরি স্যার বলেন, সরি স্যার আমি জিনিসটা জানা নেই বা ভুলে গেছি, এবার আপনি বলে দেবেন। কখনোই সময় কাল ক্ষেপণ করবেন না, স্যার আমি জানি, আমি পড়েছিলাম, আমার এটা মনে আসতেছে না, আমি এত করেছিলাম, এটা জানার দরকার নেই। আপনি প্রিলিমিনারি দিয়েছেন, ভাইভা আপনি রিটেন দিয়েছেন, আপনি জানেন, আপনি না পড়ে চলে এখানে আসছেন, অবশ্যই পড়ে আসছেন, আপনি জানেন, কিন্তু হয়তো আপনি ভুলে গেছেন। এটা কোনো ভুলে যাওয়াটা কোনো সমস্যা নয়, ভুলে মানুষ যেতেই পারে, এটা কোনো সমস্যা না। এখন আসি আমরা 11তম বোর্ডে, ভাইভা বোর্ডকে নিয়ন্ত্রণ করা। আপনার এমনভাবে উত্তর দিতে হবে যেন আপনার ভাইভা বোর্ডকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন। নিয়ন্ত্রণ মানে আমি বোঝাচ্ছি, ভাইভা বোর্ড আপনার ইশারায় নাচবে। যেমন মনে করেন চেয়ারম্যান আপনাকে জিজ্ঞাসা করলো আপনার ঠিকানা কোথায়, আপনি সব কিছু বলার পরে বললেন আমার বাসার নেত্রকোনা, যেটা মুক্তিযুদ্ধের 11তম সেক্টর থেকে আসছে। তাহলে তো পরবর্তী কোশ্চেন মুক্তিযুদ্ধ নিয়ে হবে। এভাবে একটা টোপ দেওয়া যেন পরবর্তী কোশ্চেন মুক্তিযুদ্ধকে সম্বন্ধে আপনাকে করেন, কারণ আপনি মুক্তিযুদ্ধ আপনার স্ট্রং, আপনি পারেন বেশি, তাই যেন করে। সুতরাং এটা হলো এই যে পরবর্তীতে তারা মুক্তিযুদ্ধে কোশ্চেন করলো, সেটা আপনি ভাইভা বোর্ডকে নিয়ন্ত্রণ করতে পারলেন। এভাবে প্রত্যেকটা কোশ্চেন এমন একটা হিন্টস দিবেন শেষে, যেন পরবর্তী কোশ্চেন ওইখান থেকেই হয় এবং আপনি তা পারেন। আর সবচেয়ে বড় কথা যেটা, কনফিডেন্সটা অবশ্যই ধরে রাখতে হবে। কনফিডেন্স ছাড়া আপনি একটা কথাও বলতে পারবেন না। গলা কাঁপা শুরু করবে, ঘাম ছোটা শুরু হবে, টেনশন হবে, মাথা ব্যথা শুরু হবে, পা কাঁপা শুরু হবে, এগুলো কনফিডেন্সের অভাব। আপনি কখনোই চিন্তা করবেন না চাকরিটা মনে হবে না, আমার মনে হয় ভাইভাটা ভালো হয় নাই, এসব চিন্তা করার কোনো কারণ নেই। আপনি বিন্দাস ভাইভা দিবেন, আপনি চিল মুডে ভাইভা দিবেন, ভাইভা ভালো হবে। এসব চিন্তা করে ভাইভা দিবেন, ভাইভা খারাপ হবে। এখন আসি আমরা একটা ইংলিশ লিটারেচারে এলিজাবেথ পিরিয়ডে একটা কথা বলা আছে, গুড ফেজ ইজ দ্য বেস্ট লেটার অফ রিকমেন্ডেশন।
গুড ফেস বলতে এখানে সাদা মুখ বা সাদা চামড়া সুন্দর এরকম বোঝাচ্ছে না। গুড ফেস হচ্ছে পরিমিত ফেস। আপনার চুল ঠিকমতো কাটছেন কি না, তারপর আপনার নখ ছোট আছে কি না, আপনার আপনার মুখমণ্ডল ঠিকমতো আপনার ক্লিন শেভ করা কি না, এইগুলো দেখা মানে পরিপাটি হয়ে থাকা, এটাই বোঝাচ্ছে। আর চুল এমনভাবে কাটবেন যেটা যেন বুঝতে না পারে যে আগামীকালই মানে গতকালকে আপনি কেটে এসেছেন। তারা বুঝবে ছেলেটা আগে চুল কাটে নাই, আমার কালকে ভাইবা তাই চলে আসে চুল কাটা, আমাদের বোঝানোর জন্য যে না সে পরিমিত থাকে, এটা বুঝে যাবে। সুতরাং এটা করা যাবে না। আর এবার সবার শেষে যে কথাটা বলবো সেটা হলো ভাইবা আপনি প্রিলি আপনার হাতে, রিটেন আপনার হাতে, কিন্তু ভাইবাটা অবশ্যই আপনার হাতে নেই। এটা ভগবান আপনার কর্মের উপর ডিপেন্ড করবে। আপনি যেমন কর্ম করবেন তেমন কর্মফল পাবেন। আপনি আপনার চেষ্টা করবেন আপনি 100% মনোযোগ দিয়ে কর্মটা করার জন্য। বাকিটা ভগবানের উপর ছেড়ে দেবেন। আপনি সন্তুষ্ট থাকবেন। ভগবান বলবেন আল্লাহর উপর ছেড়ে দেন, আল্লাহ আমি আমার কাজ করলাম, বাকিটা তোমার উপর ছেড়ে দিলাম। এটাই আমার কথা। যদি কারো ভালো লাগে জানাবেন। আমি বেশি ভালোভাবে কথা বলতে পারি না, তার জন্য আমি দুঃখিত। ধন্যবাদ।